لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। হজের খুতবায় লাখ লাখ মুসল্লি। মুজদালিফায় রাত্রি যাপন শেষে কাল পশু কোরবানি। ঈদের ছুটিতে পথে ঘরমুখো মানুষের ঢল, ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল সহ বিভিন্ন মহাসড়কে ধীর গতি। সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৮। এখনো পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। দাম কিছুটা চড়া। ঢাকার বাইরে দরদাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। টানা 18 দিন সেবা বন্ধ থাকার প্রভাব পড়বে না দক্ষিণ সিটির বর্জ্য অপসারণে। দাবি প্রশাসকের। 12 ঘন্টায় পরিচ্ছন্ন করার আশ্বাস। এবং লন্ডনের পথে জুবাইদা রহমান। জিয়া পরিবারকে হেয় করতেই সদস্যদের নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অভিযোগ রিজভির। স্বাগত। এখন বিকেলে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। পবিত্র হজের খুতবায় অংশ নিলেন লাখ লাখ মুসল্লি। জোহরের আগে পরে মসজিদুল নামিরায় মুসলিম উম্মার উদ্দেশ্যে হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ সালেহ আল হুমায়দ। এবছর বাংলাসহ 34টি ভাষায় শোনা যায় হজের খুতবা। এ সময় লাখো কণ্ঠের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় হজের স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দান। এর আগে সূর্যোদয়ের পর থেকেই মিনা থেকে আরাফাতের ময়দানে জড়ো হন মুসল্লিরা। সূর্যাস্ত পর্যন্ত সেখানেই অবস্থান করে মুজদালিফায় যাবেন মুসল্লিরা। মাগরিব ও এশার নামাজ আদায়ের পর খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জাহানারা ভূঁইয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। মক্কা নগরী থেকে 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সমাবেত লাখো মুসল্লি, যেখানে দাঁড়িয়ে স্মৃতি বিজড়িত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যোদয়ের পর তাবুর শহর মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন তারা। আরাফাতের ময়দানে অবস্থানকেই মূল হজ বিবেচনা করা হয়, যেখানে মুসল্লিরা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। জোহরের নামাজের আগে মসজিদুল নামিরায় মুসলিম উম্মার উদ্দেশ্যে হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ সালেহ আল হুমায়দ। এবছর 34টি ভাষায় শোনা যাবে হজের খুতবা। খুতবায় বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন তিনি। জোহরের নামাজ শেষে মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন মুসল্লিরা। সেখানে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন তারা। মুজদালিফায় খোলা আকাশের নিচে সৃষ্টিকর্তার ইবাদতে মশগুল থাকবেন সারা রাত। এরপর শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। سبحان الله كأني يعني الملائكة لابسة الواحد في جسمه والواحد مش حاسس بحاجة. I don't know if I can describe really what I feel because it's really great. We are praising Allah. حين تأتيها تشعر أنك في أماكن مقدسة، تشعر بروحانيات عالية، تشعر أنك في أماكن فعلا. পরদিন 10 জিলহজ ঈদুল আজহার দিন মিনায় ফিরে গিয়ে শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন মুসল্লিরা। কাবা শরীফ তাওয়াফের পর বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন বিভিন্ন দেশ থেকে আসা 15 লাখেরও বেশি মুসল্লি। হজযাত্রীদের ভ্রমণের সুবিধার জন্য 62টি বিমান সংস্থা ও 3000-এর বেশি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া সৌদির অভ্যন্তরে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে হারমাইন হাই স্পিড ট্রেন। হজের সময় চালু থাকবে একদিনে 7 লাখের বেশি যাত্রী বহনের সক্ষম এই রেল ব্যবস্থা। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি হজ। গেল বুধবার ইহরাম পরে আল্লাহর ঘর খ্যাত কাবা শরীফে 7 বার তাওয়াফের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।
এবার ঘরে ফেরা প্রসঙ্গ। ঈদের লম্বা ছুটিতে সড়ক মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে ঢাকা ছাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষ। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। সড়কে ঈদ যাত্রার খবর জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় আছেন আরিফ হোসেন এবং সাভারে আছেন হুমায়ুন কবির। এছাড়াও মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে সহকর্মী নাইমা আবির। তবে প্রথমেই যাচ্ছি আমরা আরিফের কাছে। আরিফ, একটু জানাবেন এখনো কত কিলোমিটার যানজট দেখতে পাচ্ছেন এবং প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? রাহাত, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমাদের সঙ্গে আরিফ যুক্ত হওয়ার কথা ছিল, আরিফের কাছেও আমরা যাব। তবে শুরুতে রাহাত, একটু আপনার কাছেই জানতে চাই কত কিলোমিটার যানজটে দেখতে পাচ্ছেন এবং সড়কে কোনো ভোগান্তির শিকার যাত্রীরা হচ্ছেন কিনা? আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু আমরা দেখছি যে ঈদে ঘরমুখ মানুষের চাপ তেমন একটা নেই। অর্থাৎ প্রতি বছর ঈদে আমরা যেমন ঘরমুখ মানুষের চাপ দেখি সদরঘাটে, যেহেতু ঈদের মাত্র আর 2 দিন বাকি রয়েছে, সেই তুলনায় কিন্তু যাত্রী চাপ বেশ কিছুটা কম বললেই চলে। এদিকে কিন্তু আমরা দেখছি যে বেশ বৈরী আবহাওয়া রয়েছে। একটু আমি দেখাতে চাই মূলত এই সদরঘাট লঞ্চ টার্মিনালের অবস্থা। একটু বৈরী আবহাওয়া। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু থেমে থেমে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে। যারা লঞ্চের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যাত্রী চাপ কমের কারণ কি। সেক্ষেত্রে তারা বলছেন যে বৈরী আবহাওয়াটি কারণ এই লঞ্চে যাত্রী চাপ কিছুটা কম হওয়ার জন্য। স্বাভাবিকভাবে আমরা দেখি যে দক্ষিণাঞ্চলের যে কয়েকটি রুটে সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যায়, সেখানে কিন্তু যখন ঈদের সময়টি ব্যতিক্রম, অর্থাৎ ঈদের সময় নির্দিষ্ট কোনো সময়ে কিন্তু লঞ্চ ছাড়ার কোনো নির্দিষ্ট সময়সীমা তাদের থাকে না। সেক্ষেত্রে আমরা দেখি যে লঞ্চের যাত্রী পরিপূর্ণ হয়ে যাবার পরেই লঞ্চগুলো ছেড়ে দেওয়া হয়। তবে এবারের চিত্র কিন্তু আমরা বেশ ভিন্ন দেখছি। সেক্ষেত্রে আমরা দেখছি যে যাত্রী চাপ যেহেতু কম, সেক্ষেত্রে লঞ্চের যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় কিন্তু লঞ্চগুলো হয়তো বা ছেড়ে যাবে। কারণ আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি প্রায় 2 ঘন্টা যাবত। 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা দেখিনি কোনো লঞ্চ ছেড়ে যেতে। অর্থাৎ যাত্রী আস্তে আস্তে যাত্রী আসছে, তারা লঞ্চে প্রবেশ করছে। সেক্ষেত্রে লঞ্চের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছে যে এখন পর্যন্ত যেহেতু লঞ্চ ছাড়ার সময় হয়নি এবং যাত্রীর ভিড়, তাদের কাঙ্ক্ষিত যে ভিড় তারা আশা করেন সেটিও হয়নি, সে কারণে মূলত এখন পর্যন্ত লঞ্চ ছাড়ছে না। তবে আমরা যাত্রীদের সঙ্গেও কথা বলেছি, সেক্ষেত্রে তারা বাড়তি ভাড়ার কোনো অভিযোগ যাত্রীরা আমাদেরকে করেনি। তারা বলছেন যে যেহেতু দীর্ঘক্ষণ তারা এসে বসে আছেন, যেহেতু অন্যান্য সময়ে আগে যদি তারা আসেন, আগে আসলেই তারা কিছুক্ষণের মধ্যে যাত্রী পরিপূর্ণ হয়ে যাবার পরে লঞ্চ ছেড়ে দিত, সেক্ষেত্রে আজকে দীর্ঘক্ষণ তারা লঞ্চে অপেক্ষা করছেন কিন্তু লঞ্চ ছাড়ছে না। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন, যাত্রী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের মূলত এই দীর্ঘ সময় অপেক্ষাই করতে হচ্ছেন। এছাড়া আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু মাইকে BIWT এর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যে লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যেন অতিরিক্ত যাত্রী বহন না করে এবং যেহেতু কিছুটা বৈরী আবহাওয়া রয়েছে, সেই বৈরী আবহাওয়ায় যেন তারা নিয়ম মেনে লঞ্চ চালান এবং কোনো ধরনের বিপদ দেখলে তারা যেন লঞ্চটি পাড়ের দিকে নিয়ে যান, সেই দিক নির্দেশনাও কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সব শেষ। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি, সেই মহাসড়কে কিন্তু তীব্র যানজটই বলা যায়। অর্থাৎ সকালে আমরা দেখেছিলাম এখানে 17 কিলোমিটারের বেশি যানজট রয়েছে, এরপরে ধীরে ধীরে যানজট কমেছে, আবার বেড়েছে। তবে বাড়তি হ্যাসেলটা নিয়ে এসছে বৃষ্টি। কারণ আপনি নিশ্চয়ই জানেন কিছুক্ষণ আগে এই যে চন্ডা, এই এলাকায় বৃষ্টি হয়েছে। যারা গাড়ির ছাদে উঠে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন তারা প্রচুর বিপাকে পড়েছেন। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডান দিকে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তারা ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ 12টার পর থেকেই কেউ কেউ তাদের গন্তব্যে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত যেই গাড়ি সেটি পাচ্ছে না। যার ফলে গরুর যেই গাড়িগুলো অথবা ট্রাক যেগুলো পণ্য বহন করে বিভিন্ন গন্তব্যে উত্তরবঙ্গে নিয়ে যাচ্ছিল, সেই ট্রাকে করেই সবাই বাড়ির পথে ধরছেন। এছাড়া বাড়তি ভাড়ার যেই বিষয়টি যদি আমি একটু বলি, তাদের গন্তব্যে যাওয়ার যেই গাড়ি, সেই গাড়ি স্বল্পতার কারণে প্রত্যেকটি গাড়ি কমপক্ষে 1.5 থেকে 2 গুণ, কোনো কোনো ক্ষেত্রে
2.5 থেকে 3 গুণ পর্যন্ত ভাড়া বেশি নিচ্ছে, এমনটাই আমাদেরকে অভিযোগ করেছে যারা যাত্রী। তারা বলছেন যে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তাদের কাঙ্ক্ষিত যে গাড়িটি সেটি পাচ্ছেন না। কিছুক্ষণ আগে আমরা পুলিশ সদস্যদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন বাড়তি যেই পরিমাণ চাপ সাধারণ মানুষের, ঘরফেরা মানুষের, সেই পরিমাণ চাপের তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা অতি নগণ্য, যার ফলে এই যে গরুর ট্রাক অথবা বাসের উপরে উঠে, ছাদে উঠে অথবা মালবাহী ট্রাকের উপরে উঠে যারা যাচ্ছেন তাদেরকে নিবারণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এছাড়া আমরা একটি বিষয় দেখতে পেয়েছি যে অধিকাংশ মানুষের যে আনন্দ ও যে উল্লাসটি ছিল বাড়ি যাওয়ার ক্ষেত্রে সেটি কিন্তু ক্রমশই ম্লান হচ্ছে এবং হয়রানির একটি শিকার হচ্ছেন বিভিন্নভাবেই দেখা যাচ্ছে। এছাড়া রাস্তার যেই যানজটের প্রক্রিয়া সেটি কম বেশি স্লো হয়ে আসছে, অর্থাৎ যানজট প্রচুর, এখন পর্যন্ত পিঁপড়ার গতিতেই আগাচ্ছে এমনটা আমরা দেখতে পাচ্ছি ঢাকা টাঙ্গাইল এই সড়কে। এখন আমরা চলে যাব মহাখালী বাস স্ট্যান্ডে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আবির, আমরা জানবো ওখানকার কি অবস্থা। আরিফ, মহাখালী বাস টার্মিনালের কথা যদি বলি, আমরা এখানে প্রায় 2টা থেকে 2:15 মধ্যে এসে পৌঁছে গেছি এবং এরপর থেকে আমরা স্বাভাবিক যে যানজট তার থেকে একটু বেশি যাত্রী চাপ লক্ষ্য করছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে আমাদের, তারা বলছে যে কালকের থেকে এই এখনো পর্যন্ত চাপ কিছুটা কম। আমি যদি এখন সারি আপনাকে দেখাই তাহলে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু 2টার পর থেকে এখন যাত্রী চাপ বেড়েছে এবং আজ যেহেতু ছুটি শুরু হবে এবং একই সাথে যদি বলতে চাই যে গার্মেন্টসের প্রতিষ্ঠানগুলো আজ ছুটি হয়ে যাবে, সুতরাং তারা আসলে ধারণা করছে যে আজ সন্ধ্যার পরে মূলত এখানে যাত্রী চাপ অনেক বেশি বেড়ে যাবে। তবে এখানে কয়েকটি কথা বলে রাখতে চাই, যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে বলছেন যে এখানে যে নিয়মিত ভাড়া মূলত ঢাকা থেকে ময়মনসিংহ রুটের যে গাড়িগুলো এখান থেকে যায়, বিশেষ করে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, ঢাকা শেরপুর, ঢাকা নেত্রকোনা, সেই গাড়ির বাসের ভাড়াগুলো দ্বিগুণের মতো করে দাম আসলে নেওয়া হচ্ছে। সাধারণত 300 থেকে 350 টাকার মধ্যে যে ভাড়া সেটি আসলে 600 থেকে 650 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে। সেটি আসলে বাস ভেদে আমরা যদি বলি, তবে কিছু ক্ষেত্রে আবার দেখেছি, ব্যতিক্রমও দেখেছি যে ঠিকঠাক মতো ভাড়া অনেকেই নিচ্ছেন। তবে সব থেকে ভোগান্তির এখানে যে বড় বিষয়টি লক্ষ্য করছি সেটি হলো যে টিকিটের লাইনে দীর্ঘক্ষণ ধরে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখানে বলা হচ্ছে যে বাস আসলে পর্যাপ্ত পরিমাণে নেই, এর কারণ বলা হচ্ছে যে গাজীপুরে মূলত একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার কারণে ফিরতি যে বাসগুলো রয়েছে তারা কিন্তু আসলে ঠিকঠাক সময় মতো এখানে পৌঁছতে পারছে না এবং এখন এই মুহূর্তে যে বাসগুলো রয়েছে তাদেরও আসলে ওই যেটি বলছিলাম যে যেহেতু একেবারে টিকিটের যে দামের একটি ঊর্ধ্বগতি এখানে রয়েছে, সেই কারণে কিন্তু একটা সিন্ডিকেটের মতো পরিস্থিতি এখানে তৈরি হয়ে গেছে যে দাম যেন আরও বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু ছাড়া হচ্ছে না। সুতরাং যাত্রীদের একটা বড় রকমের ভোগান্তি তৈরি হয়েছে। আমরা যতটুকু জানি যে যাদের সাথে কথা বলেছি আমরা দেখেছি যে 3 ঘন্টার বেশি সময় ধরে যাত্রীরা এখানে এসে অপেক্ষা করছেন, কিন্তু আসলে কাঙ্ক্ষিত বাসের দেখা পাচ্ছেন না। টিকিটের দামের কথা যদি বলি তাহলে টিকিটের দাম প্রায় এখানে 300 থেকে 350 টাকার যে নিয়মিত ভাড়া সেটি কখনো কখনো 500 থেকে 600 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং সার্বিকভাবে যদি বলি যে মহাখালী বাস টার্মিনালে এখনকার যে পরিস্থিতি সেটি আসলে ভোগান্তি ক্রমশই বাড়ছে এবং একই সাথে যখন এটি সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে এবং গার্মেন্টস শিল্পের যে প্রতিষ্ঠানগুলো সেটি যখন ছুটি হওয়া শুরু হবে তখন কিন্তু এর পরিস্থিতি আরও খারাপ হবে বলে ধারণা করা হচ্ছে এবং যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তির কথা বলছেন। এই মুহূর্তে আমরা আসলে সাভারে চলে যাচ্ছি আরও বিস্তারিত জানবার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। মহাখালী থেকে জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি আবির। আমি রয়েছি এই মুহূর্তে সাভারের সবচাইতে যানজটের হটস্পট খ্যাত নবীনগর এবং বাইপাল, দুটি জায়গা হচ্ছে যানজটের হটস্পট। বিভিন্ন ঈদ এবং উৎসবকে ঘিরে কিন্তু এই জায়গাটিতেই আসলে যানজট লেগে থাকে, কিন্তু এবার কিন্তু ঈদ যাত্রীরা কিন্তু একটি ব্যতিক্রমী যাত্রা করছে। সড়কে ধীরগতি থাকলেও কিন্তু এই নবীনগর বাস স্ট্যান্ড সহ আমিনবাজার, হেমায়তপুর, বাইপাল, পল্লীবিদ্যুৎ, শ্রীপুর সহ যেসব ঢাকা রিচা মহাসড়কের যেসব যানজটের হটস্পট রয়েছে সেই হটস্পটগুলিতে কিন্তু কোনো যানজট পোহাতে হচ্ছে না। তবে সড়কে কিন্তু ধীর গতি রয়েছে এবং শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় কিন্তু গতকাল 60 ভাগ পোশাক শ্রমিকের ছুটি হয়েছিল। গতকাল থেকেই কিন্তু যাত্রা শুরু করেছে সারা দেশের ন্যায়। আজকে কিন্তু বাকি 40 ভাগ পোশাক শ্রমিক এখান থেকে যাত্রা শুরু করেছে। তো দুপুরের পর থেকে কিন্তু সড়কে
যানবাহন কিছুটা কম থাকলেও কিন্তু যাত্রীদের চাপ কিন্তু বাড়ছিল এবং যাত্রীদের সাথে আবার কথা হয়েছে, তারা বলছেন যে সড়কে যানজট না থাকলেও কিন্তু ভাড়া যে বাড়তি ভাড়া নেওয়ার একটা অভিযোগ, সেরকম অভিযোগ কিন্তু যাত্রীরা করছিল। তারা দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেহেতু বাড়তি ভাড়ার বিষয়ে একটি নজরদারি দেয় এবং যানজট নিরসনে কিন্তু আমরা একটু জানিয়ে রাখছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট সচেষ্ট রয়েছে। পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও কিন্তু দায়িত্ব পালন করছে। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা দেখেছি সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ধরনের সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছে। সে কারণে কিন্তু মোটামুটি নির্বিঘ্নেই এবারের ঈদ যাত্রা হচ্ছে এমনটি কিন্তু বলাই যায়। তবে যাত্রীদের যে অভিযোগ, তারা বলছেন ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে, ভাড়া যাতে বেশি না নেওয়া হয়, সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাতে নজরদারি করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু যাত্রীরা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে নবীনগর থেকে মহাসড়কের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ঈদে মুখ্য মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর পশুর হাটগুলো এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচা কেনা। চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরু তেজগাঁও পশুর হাটে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াদ, চট্টগ্রামের নূরনগর হাউজিং পশুর হাটে আছেন শোয়েব রহমান ও রাজশাহীর সিটি হাট থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। তবে শুরুতেই যাব রাজধানীতে আছেন গালিবের কাছে। গালিব, একটু জানাবেন কোরবানির পশুর হাট এখনো জমে না ওঠার কারণ কি বলছেন ক্রেতারা, এবং দামের বিষয়ে ক্রেতা বিক্রেতারা দুপক্ষের মতামত কি? আর আমরা বলছিলাম যে আসলে মাঝারি কিংবা ছোট আকারে যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদাই ক্রেতাদের কাছে বেশি, তাহলে বড় গরু যাদের আসলে যে বিক্রেতারা রয়েছেন তারা কি কোনো লোকসানের সম্মুখীন হতে পারে, কি ধারণা করছেন তারা? মিম, রাজধানীতে যে অস্থায়ী যে কটি গরুর হাট রয়েছে, আমি এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে তেজগাঁওয়ের কলোনি বাজার পশুর হাট। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি অস্থায়ী পশুর হাট। এখানে এসে আমার যে বিষয়টি নজরে পড়েছে সেটি হচ্ছে যে এখানে মাঝারি সাইজের গরু হচ্ছে সব থেকে বেশি এবং বিক্রির পরিমাণটাও এখানে আমি সেটাই দেখছি। বিশেষ করে 1 লাখের উপরে 1,70,000 এর মধ্যের যে গরুগুলো আছে এটি সব থেকে বেশি বিক্রি হচ্ছে। এবং যে ব্যাপারীগুলো ঢাকার বাইরে থেকে যারা গরু নিয়ে এসেছেন তারাও এই কথাটাই বলছেন যে তারা এই আকারের গরু যেগুলো সব থেকে বেশি নিয়ে এসেছিলেন সেগুলোই তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। আর যে জায়গাটি অবস্থান করছি এটা একটু কিন্তু ভিন্ন জায়গা, কারণ আপনি জানেন যে তেজগাঁ কলোনি বাজারের ঠিক পাশেই হচ্ছে গুলশান নিকেতন, অর্থাৎ এখানের যে অভিজাত এলাকায় যারা বিত্তবান মানুষজন যারা বসবাস করেন তারা এই হাট থেকে এসে গরু কিনে নিয়ে যান। তাই এখানে গরুর দাম তুলনামূলক একটু হলেও বেশি এবং যে কজন ক্রেতার সঙ্গে আমি এতক্ষণ কথা বলেছি তারা দাম নিয়ে যেটি বলছে যে গতবারের তুলনায় কিঞ্চিত দাম বেশি, খুব একটা আহামরি বেশি না। আর বিক্রেতারা বলছেন যে গতবারের মতোই তারা আসলে যে দামে গরু বিক্রি করেছিলেন এবারও সেই দামে বিক্রি করেছেন। কিন্তু তাদের আমি অধিকাংশর কাছ থেকে যেটি কথা শুনেছি যে আপনি যেটি বললেন যে বড় গরুর যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই আমি কিন্তু দেখতে পেয়েছি যে এখানে বড় সাইজের গরুর পরিমাণটা কিন্তু একটু কম, অর্থাৎ যে 2.5 থেকে 3 লাখ টাকা কিংবা এর বেশি যেই দামের গরুগুলো রয়েছে সেই দামের গরুগুলো কিন্তু খুব একটা বেশি নজরে পড়ছে না। আমি হয়তো এখানে যদি 10টা মাঝারি সাইজের গরু বিক্রি হতে দেখি তাহলে সেখানে একটা গরু বিক্রি হতে দেখছি। আর সব থেকে বড় ব্যাপার যে আপনি জানেন যে গরু বিক্রির বিষয়টা দিন রাতের কিন্তু একটা ব্যাপার রয়েছে, যে কখনো রাতে শেষ মুহূর্তে গরু বিক্রি হয়ে যায়, কখনো আবার দাম ধরে রাখে, এই ব্যাপারগুলো রয়েছে। আর যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই কিন্তু ক্রেতা বিক্রেতারা দুটোরই সমাগম এখানে রয়েছে। অর্থাৎ যেহেতু আগামীকালকে এখনো বাকি রয়েছে, এর পরের দিন কুরবানির ঈদ, তাই কাল পর্যন্ত হয়তো ব্যাপারীরা অপেক্ষা করবেন তার সব শেষ গরুটি বিক্রি করার জন্য। তো মিম, এই ছিল আমার কাছ থেকে এখানে। তবে আমার আরেক সহকর্মী চট্টগ্রামের হাটের খবর রাখছেন শোয়েব রহমান, যুক্ত হতে চাই তার সঙ্গে, জানতে চাই সেখানকার সর্বশেষ পশুর হাটের পরিস্থিতি।
চট্টগ্রামের পশুর হাট আসলে জমে উঠেছে বলা যায়। আজকে সকাল থেকে চমৎকার আবহাওয়া বিরাজ করছে, অর্থাৎ গেল এক সপ্তাহের যে টানা বৃষ্টিপাত সেটি কিন্তু এরই মধ্যে থেমেছে। আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল দিন এবং চট্টগ্রাম মহানগরীর যে স্থায়ী অস্থায়ী 9টি পশুর হাট রয়েছে সেগুলোর পাশাপাশি আশেপাশের যে উপজেলা বা গ্রাম পর্যায়ে যে হাটগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু জমজমাট পশু বেচাকেনা শুরু হয়েছে। আমরা রয়েছে এই মুহূর্তে নূরনগর হাউজিং পশুর হাটে এবং আমরা ঠিক হাসিলের স্থানটিতে রয়েছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে ক্রেতারা পশু নিয়ে আসছেন এবং হাসিল দিয়ে সেই পশুগুলো নিয়ে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছেন। তেমনই আপনি দুটি গরু দেখতে পাচ্ছেন এবং এর বাইরে পাশে আরেকটি বুথ রয়েছে, সেখানেও কিন্তু ক্রেতারা আসছেন এবং সারিবদ্ধভাবে তারা হাসিল দিচ্ছেন এবং এই হাসিলের স্থানটির চিত্রের দিকে তাকালেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে বেচাকেনা শুরু হয়েছে। অর্থাৎ গত কয়েকদিনের যে জরাজীর্ণ অবস্থা, সেই জরাজীর্ণ অবস্থা কিন্তু হাটগুলো কাটিয়ে অনেক চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে এবং আমরা দেখেছি এখন পর্যন্ত যে পশুগুলো বিক্রি হয়েছে তার মধ্যে 1 থেকে 1.5 লাখ টাকা দামের যে পশুগুলো রয়েছে সেগুলোর বেচাকেনাই কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে এবং 1.5 লাখের ওপরের থেকে শুরু করে 1.5 লাখের উপর থেকে শুরু করে 2 লাখ বা 2 লাখ 20-এর মধ্যে যে পশুগুলো রয়েছে সেগুলো মোটামুটি বিক্রি হচ্ছে, কিন্তু 2.5 লাখের ওপরে যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে খুব একটা বেচা বিক্রি হচ্ছে না এবং এর বাইরে 1 লাখের নিচে যে ছোট পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি বিক্রি হচ্ছে। এবং আমরা দেখেছি যে এখনো পশু আসছে এই পশুর হাটটিতে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে পশু আসছে। বিক্রেতারা বলছেন যে প্রচুর পশু রয়েছে কিন্তু সেই পরিমাণে আসলে বেচা বিক্রি নেই। ব্যাপারীরা বলছেন যে কেউ হয়তোবা কিছুদিন আগে 30টি পশু নিয়ে এসেছেন, তিনি হয়তোবা বিক্রি করেছেন 8 থেকে 10টি পশু, যেখানে তার প্রত্যাশা ছিল যে তিনি আরও বেশি পশু বিক্রি করে আরও এক চালান পশু নিয়ে আসতে পারবেন, কিন্তু তেমনটি কিন্তু অনেকের ক্ষেত্রেই হচ্ছে না। আর চট্টগ্রামের এই মহানগরের ভেতরে যে পশুর হাটগুলো সেখানে কিছুটা বেচা বিক্রি কিন্তু গেল কয়েক বছরের তুলনায় কমেছে। তার অন্যতম প্রধান কারণ যেটি আমাদের কাছে মনে হয়েছে যে এই হাসিলের যে বিষয়টি সেটি, কারণ আমরা দেখেছি যে গ্রামের দিকের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু হাসিল দিতে হয় না এবং সেই হাটগুলোতে কিন্তু শহর থেকে অনেক ক্রেতা গিয়ে সেখান থেকে পশু কিনে নিয়ে আসছেন। তো সবকিছু মিলিয়ে মহানগর এবং গ্রাম পর্যায়ে যে হাটগুলো রয়েছে সবগুলোতে জমজমাট বেচাকেনা চলছে। আগামীকাল কিন্তু দিন রাত পুরো সময় জোড়াই কিন্তু এই বেচাকেনা অব্যাহত থাকবে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে পশুর হাটের সবশেষ তথ্য। এবার আমরা রাজশাহীর খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব। ধন্যবাদ শোয়েব। আসলে সারা দেশেই যেহেতু কোরবানি উপলক্ষে আসলে হাটগুলো জমে উঠেছে, ঠিক একইভাবে রাজশাহীতে যে সবচেয়ে বড় পশুর বাজার সিটি হাট, সেখানে কিন্তু আমরা দেখছি কোরবানি উপলক্ষে যে হাট বসেছে সেটি সকাল থেকে খুব একটা বেশি না জমলেও বিকেলের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গৃহস্থরা যারা ঘরে আসলে গরু পালন করেন তারা কিন্তু আসলে গরু নিয়ে এসেছেন এবং বিভিন্ন চর অঞ্চলগুলো থেকেও আমরা আজকে শহরের বাজারে গরু নিয়ে আনতে দেখেছি। তবে অন্যান্য দিনের থেকে তুলনামূলকভাবে গরু যেমন সরবরাহ কম, একই সাথে কিন্তু অন্যদিকে এর বিপরীতে ক্রেতার সংখ্যা আসলে বেশি। কেননা জানেন আর একটা দিন পরে কিন্তু আসলে ঈদুল আজহা। এবং মিমি আপনাকে বলে রাখি, যারা আসলে নিয়ত করেছেন যে আসলে কোরবানি করবেন তারা কিন্তু আসলে পশু কিনতে আসছেন এবং দেখছেন এবং দেখে শুনে কিন্তু কেনার চেষ্টা করছেন এবং যারা নিয়ত করেছেন তারা কিনবেনই, এইরকম একটি ব্যাপার। অন্যদিকে আসলে যারা বিক্রেতা রয়েছেন তারাও আসলে এই সুযোগে কিন্তু একটু ধরে রাখার চেষ্টা করছেন। সুতরাং এই যে দর কষাকষি সেটি কিন্তু এখনও চলছে এবং পছন্দসই যেই পশুটি তাদের ক্রেতাদের পছন্দ হচ্ছে তারা কিনে নিয়ে যাচ্ছেন। অনেকে আসলে শেষ দিনের যে ঝক্কি ঝামেলা সেটি আসলে পোয়াতে চান না, আজকেই তারা কিনবেন এবং কিনে নিচ্ছেন। সেক্ষেত্রে আমরা আসলে যেটি দেখছি যে ছোট গরু যেগুলো দাম প্রায় 90 থেকে 1,10,000 টাকা ছিল সেটা কিন্তু খানিকটা বেড়েছে, প্রায় আজকে 1,35,000 টাকায় পাওয়া যাচ্ছে এবং এর থেকে যে বড় গরুগুলো রয়েছে প্রায় 2 লাখ থেকে 2.5 লাখে যেগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো কিন্তু প্রায় 3 লাখ পর্যন্ত উঠেছে। অর্থাৎ এই যে গরুর যে আসলে আমদানি বা গরু যে নিয়ে আসা হয়েছে সেই তুলনায় কিন্তু আসলে যেহেতু ক্রেতা সমাগম বেড়েছে, যার কারণে কিন্তু এই যে ব্যবসায়ীরা সেটি তারা একটু সুযোগ পাচ্ছে মিম। এবং রাজশাহীর এই যে সিটি হাটে সেখানে কিন্তু আসলে আগামীকালও কিন্তু আসলে এইরকম সকাল থেকে আসলে গরুর হাট জমে উঠবে এবং যেহেতু কালকে শেষ দিন সেই কারণে আগামীকাল আরও বেশি জমজমাট হবে এই হাট, সে তেমনটি আসলে প্রত্যাশা করছেন ক্রেতা এবং বিক্রেতারা। তো মিমি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদযাত্রায় 4 জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছেন, আহত অর্ধশত। এর মধ্যে গাজীপুরে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসের 2 চালকও রয়েছেন। পুলিশ বলছে দ্রুতগতির কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদনে।
ঈদের ছুটিতে সড়ক মহাসড়কে ছুটছে যানবাহন। যাত্রীদের যেমন তাড়া দ্রুত বাড়ি ফেরার, তেমনি বাড়তি আয়ের আশা চালক মালিকদের। এই প্রতিযোগিতায় যুক্ত হয়েছে ফিটনেসবিহীন যানবাহন। এমন অসঙ্গতি সহ বারবার ওভারটেকিংয়ে প্রায়ই খুশির যাত্রা পরিণত হয় সব যাত্রায়। বুধবার দুপুর 1টার দিকে গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন 2 চালক সহ অন্তত 30 জন। কারোর ভেঙেছে হাত পা, মারাত্মক জখম নিয়ে কাতরাচ্ছেন কেউ। পুলিশ জানায় রাজধানী থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল সোনিয়া পরিবহনের একটি বাস। টঙ্গীর চেরাগালী এলাকার বিআরটি ফ্লাইওভারে পৌঁছালে শেরপুর থেকে আসা অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এমন দুর্ঘটনা হয়। দুটো গাড়ি আহত হয়েছে যাত্রীরা, অনেকের হাতে কেটে গেছে, কপাল কাটছে, পাও কাটছে। 3 দিন 4 দিন একটা ড্রাইভার একটানা গাড়ি চালায় না ঘুমাইয়া, মূল কারণ হচ্ছে এইটা। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বলে জানায় পুলিশ। একটা গাড়ি আরেকটা গাড়ির ভিতরে ঢুকে গেছে, সেখানে 15 থেকে 20 জন আহত আছে এবং 2 ড্রাইভারই স্টিয়ারিংয়ে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস আইসা স্টিয়ারিং কাইটা দীর্ঘ 1.5 ঘন্টা পর তাদেরকে এই ড্রাইভার 2 জনকে উদ্ধার করে, আর বাকি আহত সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ফ্লাইওভারের উপর নিচের সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। প্রায় 2 ঘন্টা পর দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নেয় ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নাটোর সহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছে। সাবিত সারোয়ার, এখন। গাজীপুরের টঙ্গী বিআরটি ফ্লাইওভারের দুর্ঘটনার কারণে এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, একটু জানাবেন ফ্লাইওভারের মুখোমুখি দুর্ঘটনা কিভাবে হয়েছে এবং দুর্ঘটনার পর যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা? দুপুর 1টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অর্থাৎ টাঙ্গাইল অঞ্চলের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস, এবং বিপরীত দিক থেকে অর্থাৎ ময়মনসিংহ অঞ্চল থেকে একটি বাস আসছিল ঢাকার দিকে। তো ঠিক সে সময় চেরাগালী যে বিআরটি ফ্লাইওভারটি রয়েছে, ফ্লাইওভারের উপরেই দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই মুখোমুখি এই সংঘর্ষের ঘটনায় কিন্তু অন্তত 30 জন আহত হয়েছেন। এর মধ্যে 2টি বাসের যে চালক রয়েছেন 2 জন, তারা গুরুতর আহত হয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নিয়ে গেছেন, সেখানে তাদের চিকিৎসা চলছে। এবং এই দুর্ঘটনার কারণে কিন্তু আমরা দেখেছি যে টঙ্গীর যে বিআরটি ফ্লাইওভারটি রয়েছে, ফ্লাইওভারের উপরে এবং নিচের সড়কটি রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের, এই পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এবং এই যানজটের কারণে কিন্তু ঘরমুখো মানুষ যারা রয়েছে, যারা বিশেষ করে উত্তরবঙ্গে এবং ময়মনসিংহ অঞ্চলের দিকে যাচ্ছেন, তারা বেশ দুর্ভোগের মধ্যে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা তারা যানজটে আটকে পড়ে রয়েছেন এবং এই যানজটটিকে আসলে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা বলছেন এই যেহেতু এমনিতেই এই মহাসড়কে এখন ঈদের সময় চাপ বেশি থাকে, তার পাশাপাশি এই দুর্ঘটনার কারণে এই চাপটি কিন্তু এখন আরো বেশি হচ্ছে, যে কারণে এই যানজটটির সাথে অন্তত আরো 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে বলে তারা জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই মহাসড়কে এখন দীর্ঘ যানজটে ভোগান্তি হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা মহাসড়ক থেকে সবশেষ তথ্য। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন ইফতেখার রায়হান। রাজধানীর ফকিরাপুল এলাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনী। সেখানে রয়েছেন দেলোয়ার দোলন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। দোলন, একটু জানাবেন সেনাবাহিনী যে অভিযান পরিচালনা করছে তাতে কাউকে জড়িত সন্দেহে তারা কোনো জড়িত সন্দেহ করছেন কিনা, কোনো অভিযুক্ত কাউকে পেয়েছেন কিনা এবং কোনো জরিমানা আদায় করা হয়েছে কিনা? ফকিরাপুলে যে সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা হচ্ছে, এখানে এসে আমরা যেমনটা দেখেছি যে এরই মধ্যে বেশ কিছু কাউন্টারকে জরিমানার করা না হলেও তাদেরকে সচেতন করা হয়েছে। একই সঙ্গে যে সকল যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে তাদেরকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে। আপনাকে যদি দেখাই, এই বাসটি নীলাচল, এই বাসটি কিছু সময়ের মধ্যে নোয়াখালী, মাইজদী এবং সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই নীলাচল বাসের ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি যে
প্রত্যেক যাত্রী থেকে 550 টাকা ভাড়ার বিপরীতে নেওয়া হয়েছে 750 টাকা, কোনো কোনো যাত্রী থেকে আরও বেশি নেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি যে লাল সবুজের যে যাত্রীরা রয়েছেন তাদের কাছ থেকেও বাড়তি ভাড়া আদায়ের তারা প্রমাণ পেয়েছেন সেনাবাহিনীর সদস্যরা, তাদেরকে সচেতন করা হয়েছে। একই সঙ্গে যারা বাড়তি ভাড়া দিয়েছেন তাদেরকে ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে। আর এই যে বাসটি দেখছেন নীলাচল, এই বাসের যে যাত্রীদের থেকে বাড়তি বেশি ভাড়া নেওয়া হয়েছে তাদের সেই সকল টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে, যার কারণে কিছু সময় বিলম্ব করে এই বাস ছাড়া হচ্ছে। আমরা এখানে এসে যেমনটা জানতে পেরেছি যে এখানে যতগুলো বাস কাউন্টার রয়েছে, যতগুলো রয়েছে সবগুলো কাউন্টার থেকেই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এক্ষেত্রে যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা দায় স্বীকার করে বলছেন যে ঈদকে কেন্দ্র করে মালিক সমিতি ভাড়া বাড়িয়েছে, যদিও বিআরটিএ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি রয়েছে কিনা এমন প্রশ্নে তারা বলছেন যে নেওয়া হয়নি। প্রতি বছরই তারা এরকম এভাবে ভাড়া বাড়িয়ে থাকেন, আর এবছর তার ধারাবাহিকতা এবছরও তারা বাড়িয়েছেন। তারা বলছেন যে তাদের ঈদকে কেন্দ্র করে বোনাস সহ নানা সুযোগ সুবিধা থেকে তাদের পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকদেরকে সুবিধা দিতেই মূলত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। আর তারা এটিকে অনেক ক্ষেত্রে বলছেন যে তারা যে বাড়তি ভাড়া নিচ্ছেন এটিকে তারা অন্যায় হিসেবে দেখছেন। অন্যদিকে সেনাবাহিনী সহ অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে কোনোভাবে যাত্রী সাধারণের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার সুযোগ নেই, আর যার ক্ষেত্রে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাকে যদি জানিয়ে রাখি, এই যে ঈদকে কেন্দ্র করে প্রায় প্রত্যেকটি বাস কাউন্টারে আমরা দেখছি যে বাড়তি ভাড়া আদায় করার এক ধরনের প্রতিযোগিতা চলে, আর সেটি সেই ফকিরাপুলের এই স্থানে এসেও আমরা দেখেছি। এই ক্ষেত্রে যাত্রী সাধারণ অনেকটাই তারা বলছেন যে তাদের কিছুই করার থাকে না, তারা কাউন্টারগুলো যেভাবে বলে কিংবা যত টাকা ভাড়া চায় তারা ঠিক তাই দিয়ে যাত্রী বা তাদের নির্ধারিত গন্তব্যে যেতে হয়। অন্যদিকে আমরা আরেকটি কৌশল দেখেছি যে বাস কাউন্টারগুলোর ক্ষেত্রে তারা কোনো একজনের কাছে কোনো ধরনের টিকিট বিক্রি করতে অপারগ কিংবা তারা বিক্রি করতে চাচ্ছেন না। যদি কোনো যাত্রী আসেন তাদের অন্তত দুইটি টিকিট ক্রয় করতে হচ্ছে। ফলে একজন যাত্রীরা অভিযোগ করছেন তারা একা ভ্রমণ করেও কেন দুইজনের টিকিট সংগ্রহ করতে হবে। সব মিলিয়ে বলা চলে যে প্রত্যেকটি কাউন্টারে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এই ছিল রাজধানীর ফকিরাপুল এলাকায় সেনাবাহিনী এবং পুলিশের যে অভিযান চলছে সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। মিম। সহকর্মী দেলোয়ার দোলন যুক্ত হয়েছিলেন রাজধানীর ফকিরাপুল থেকে। তিনি যে বিষয়টি বলছিলেন, আসলে এই যে ঈদের সময়ে একটা বাড়তি ভাড়া আদায় করার প্রতিযোগিতা চলে, সকল যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হয় এবং ঈদ আসলে যেখানে নির্বিঘ্নে একটু যাত্রা করতে চায় মানুষ, বাড়িতে ফিরতে চায়, সেখানে এই বাড়তি ভাড়া আদায় তাদের কাছে একটা বোঝার মতোই। এবং আরেকটি সিন্ডিকেটের বিষয়ও কিন্তু তিনি তুলে ধরছিলেন, বলছিলেন যে কোনো ব্যক্তির কাছে একটি টিকিট বিক্রি করা যাবে না, কোনো ব্যক্তিকে একা যদি সেই ব্যক্তি যানবাহন ব্যবহার করেও থাকেন তবুও তাকে দুইটি টিকিট সর্বনিম্নভাবে কিনতেই হবে। অর্থাৎ এই যে যারা রয়েছেন বাস কাউন্টার মালিকরা, তারা একটি সিন্ডিকেট করে এই ধরনের ব্যবসা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনীর রাজধানীর ফকিরাপুল এলাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগেই একটি অভিযান পরিচালনা করছিলেন। 12 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণের কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। এই কাজে 10,000 কর্মী নিয়োজিত থাকবে। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। শনিবার সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। বিস্তারিত প্রতিবেদনে। একদিকে বৃষ্টি এবং নগরীর বিভিন্ন এলাকায় পশুর অস্থায়ী হাট, অন্যদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথকাণ্ডে 18 দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম, বন্ধ সব ধরনের নাগরিক সেবা। এমন প্রেক্ষাপটে এবার ঢাকা দক্ষিণ সিটিতে কোরবানির বর্জ্য এবং পশুর অস্থায়ী হাটের বর্জ্য দ্রুত অপসারণ অনেকটা চ্যালেঞ্জ। তবে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের দাবি 12 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা সম্ভব। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনকালে তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকলেও বর্জ্য অপসারণে জরুরি 3টি সেবা চালু থাকবে। আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। এ সময় দক্ষিণ সিটির প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে 35,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। ঈদুল আজহা
উপলক্ষে জাতীয় ঈদগাহে যে ঈদের জামাত তার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, সেই পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের এ মাঠে প্রায় ৩৫,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া বিবেচনায় রেখে ঈদের নামাজের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলেও জানান তিনি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। এবার কোরবানি ঈদের দিন দেশের 2 বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি এবং দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবে ঈদের দিন এবং আগে ও পরের দিন সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। আজকে মোটামুটি সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিছু না কিছু বৃষ্টি হচ্ছে এবং সেটা আগামীকালকে আরও একটু কমে যাবে এবং 7 তারিখে গিয়ে আরও একটু কমে গিয়ে শুধুমাত্র দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর দেশের অন্যান্য বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে যাবে। তবে যেহেতু বর্ষাকাল, বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত থাকতে পারে এবং এরকম অবস্থা আগামী 7, 8, 9 এই 3 দিনই বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে। শুধুমাত্র দেশের পূর্বাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। জিয়া পরিবারকে হেয় করতে সোশ্যাল মিডিয়ায় জুবাইদা রহমান ও জাইমা রহমানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালানো হচ্ছে। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপপ্রচার রোধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এগুলো প্রচার করা হচ্ছে। এই কাজ দুষ্টচক্রের উদ্দেশ্য প্রণোদিত। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকায় পরিবারের সঙ্গে 1 মাস ব্যস্ত সময় কাটিয়ে লন্ডনে স্বামী ও কন্যার সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। বৃহস্পতিবার বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছে বিদায় নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন জুবাইদা রহমান। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। জেলা ছাত্র দলের নতুন কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুরে টানা 3য় দিনের মতো বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে বিদ্রোহী পক্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরে অবরোধ তুলে নেয় তারা। সকালে শরীয়তপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে চৌরঙ্গি এলাকায় জড়ো হয় আন্দোলনকারী ছাত্র দলের নেতৃবৃন্দ। এ সময় ঢাকা শরীয়তপুর মহাসড়কে অবরোধ করেন তারা। কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এই সময় সড়কের 2 পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির পরে চলাচলকারী যাত্রী চালকরা পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে 1 ঘন্টা পর অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নতুন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের বিরুদ্ধে অভিযোগ মার্কিন গবেষণা ও তথ্য চুরি সহ বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। মঙ্গলবার এক বিবৃতিতে হোয়াইট হাউস নিশ্চিত করেছে এই তথ্য। আদেশটি প্রাথমিকভাবে 6 মাস পর্যন্ত বলবৎ থাকবে। বিপরীতে আদেশটিকে অবৈধ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীদের সুরক্ষিত করতে সবকিছু করতে প্রস্তুত হার্ভার্ড। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 27% শিক্ষার্থী বিদেশি। এর আগে গেল মাসে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে নির্বাহী আদেশ জারি করে ট্রাম্প প্রশাসন, যদিও নির্দেশটি সাময়িকভাবে স্থগিত করেন আদালত। ভুটানের বিপক্ষে ম্যাচ জিতলেও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি দল, এমনটাই জানিয়েছেন গেল ম্যাচের গোলদাতা সোহেল রানা। এদিকে টিম ম্যানেজার আমির খান জানিয়েছেন দেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে সময় নিচ্ছেন কানাডার প্রবাসী ফুটবলার সমিত সোম। মনে করি আমার গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ টিম। সো আমি মনে করি আমি টিমের জন্য কিছু করতে পেরেছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। সে আসলে হিউমিডিটির কথা বলতেছে, যে এই হিউমিডিটি, এই গরম, অনেক গরমের কথা সে বলতেছে, কারণ সে এর আগেও বাংলাদেশে এসেছে যখন, তখন সে উইন্টারের টাইম এসেছে, সে এতটা ফিল করে নাই। তো
যেহেতু এখন এই বৃষ্টি বা এর মধ্যে কিন্তু একটু গরমটা কম আছে আমি যেটা মনে করি, কিন্তু হিউমিডিটিটা বেশি। আমার মনে হয় সেই 2-3 দিনে প্র্যাকটিস করলে সেই জিনিসটা সেই রিকভারি করে উঠবে। ভয়াবহ দাবানলে জ্বলছে কানাডা। উত্তরাঞ্চলের সাসকাচুয়ান প্রদেশে দাবানলে সৃষ্টি হয়েছে তীব্র গরম আর শুষ্ক মৌসুম। বিভিন্ন এলাকায় লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বনভূমি সহ হাজার হাজার হেক্টর এলাকা। কানাডার উত্তরাঞ্চলের সাসকাচুয়ানে আগ্রাসী এই দাবানলের সৃষ্টি হয়েছে অস্বাভাবিক গরম আর শুষ্ক আবহাওয়ার কারণে এখনও সক্রিয় রয়েছে শতাধিক দাবানল। দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অনেক এলাকায়। বায়ুমান নেতিবাচক অবস্থায় গেছে নিউ ইংল্যান্ড আর নিউ ইয়র্ক, নিউ জার্সি, আইওয়া, নিউ হ্যাম্পশায়ারের অনেক স্থানে। এখন পর্যন্ত পড়ে গেছে 20 লাখ হেক্টর এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিটোবা, সাসকাচুয়ান ও আলবার্টা প্রদেশ। এখন বিকেল শেষ করবো, শিরোনামগুলো জানাবো আরও একবার। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। হজের খুতবায় লাখ লাখ মুসল্লি। মুজদালিফায় রাত্রি যাপন শেষে কাল পরশু কুরবানি। বৈরী আবহাওয়া মাথায় নিয়ে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল। মহাসড়কে ধীরগতি, যানবাহনের অপেক্ষায় শত শত মানুষ। এখনো পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। দাম কিছুটা চড়া, ঢাকার বাইরে দরদাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। টানা 18 দিন সেবা বন্ধ থাকার প্রভাব পড়বে না দক্ষিণ সিটির বর্জ্য অপসারণে, দাবি প্রশাসকের। 12 ঘন্টায় পরিচ্ছন্ন করার আশ্বাস। এবং লন্ডনের পথে জুবাইদা রহমান। জিয়া পরিবারকে হেয় করতে সদস্যদের নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অভিযোগ রিজভির। এই ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন.tv।